আসসালামু আলাইকুম। আমি শরীফ আল হাসান। আজকে এসএসসির সাধারণ গণিতের 17তম অধ্যায় পরিসংখ্যান নিয়ে আলোচনা করব। পরিসংখ্যান অধ্যায়ের আমার এ টু জেড কীভাবে আমার প্রশ্নের সৃজনশীল আছে এগুলো আমি আজকে দেখাবো এবং এ টু জেড আমার কভার হয়ে যাবে এই ভিডিওতে ইনশাল্লাহ। এখানে আমরা একটু খেয়াল করি, এখানে জাস্ট এটা একটা উদ্দীপক লেখা আছে। এই উদ্দীপক থেকে আমার এইগুলা প্রশ্ন করেছে এবং আমার পরীক্ষার হলে কোশ্চেনে আমার ঠিক এমনই প্রশ্ন করবে, এর বাড়তি প্রশ্ন যাবে না। এখানে একটা উদ্দীপক আছে, এই উদ্দীপক থেকে এগুলা প্রশ্ন আমার করেছে। কোন প্রশ্ন কিভাবে পড়ে, কোন প্রশ্ন কয়ে পড়ে, কোন প্রশ্ন ক্ষয়ে পড়ে, কোন প্রশ্ন আবার গয়ে পড়ে, টাইপ ভিত্তিক আমি আকারে জাস্ট দিয়েছি। দেন এ পাশে আমার আরেকটা উদ্দীপক দেওয়া আছে। এখানে উদ্দীপকটা জাস্ট কি ডাটা অর্থাৎ তথ্য আকারে আছে, জাস্ট পাশাপাশি সংখ্যা তথ্য আকারে আছে, আর এখানে নিবেশন সারণী আকারে আছে। আর এই তথ্য আকারের এইখান থেকে আমার ক ক খ কীভাবে প্রশ্ন আছে জাস্ট আমি আজকে শিখাবো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার দুইটা উদ্দীপক, এই দুইটা উদ্দীপক দুই ধরনের। একটাতে আমার গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে এবং আরেকটাতে আমার ডাটা দেওয়া আছে। পরীক্ষাতে আমার ঠিক এই দুইটা টাইপের মতো করে থাকবে, এর বাইরে হবে না। এই দুইটা টাইপই হচ্ছে এই অধ্যায়ের মূল। আমি এই দুইটা টপিক ভেঙে ভেঙে পড়াবো ইনশাল্লাহ। এই টপিক আমি দেখতে পাচ্ছি যে এখানে বলছে আমার ক নাম্বারে আমার কি কি প্রশ্ন আসতে পারে। এরকম একটা উদ্দীপক দিয়ে ক নাম্বারে আমার কি কি প্রশ্ন আসতে পারে আমি এইটাকে লিখেছি। দেন এরকম একটা উদ্দীপক থেকে খ নাম্বারে কি কি প্রশ্ন আসতে পারে এটা আমি লিখেছি। দেন এরকম একটা প্রশ্ন থেকে আমার গ নাম্বারে কি কি প্রশ্ন আসতে পারে এটা আমি লিখেছি। দেন এভাবে করে আমরা একের পর এক সলভ করবো ইনশাল্লাহ। এখানে আমরা একটু খেয়াল করি, এই সারণী থেকে আমার কয়ে কি কি প্রশ্ন বলছে। একটা বলছে প্রচুরক শ্রেণীর নিম্নমান অথবা নিম্ন সীমা কত নির্ণয় করো। তাহলে আমাকে সর্বপ্রথম আগে চিনতে হবে প্রচুরক শ্রেণী কি। এই সারণী থেকে আমাকে চিনতে হবে প্রচুরক শ্রেণী কোনটা, কোন শ্রেণীতে আমার প্রচুরক আছে। তাহলে এটা আমরা বুঝবো কিভাবে। সর্বপ্রথম আমাকে বুঝতে হবে যে যেহেতু প্রচুরক বলেছে, তাহলে প্রচুরক মানে হচ্ছে সবচেয়ে বেশি, অর্থাৎ প্রচুরক শ্রেণী মানে হচ্ছে এই সারণীর সবচেয়ে বেশি গণসংখ্যা যে শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণীর মধ্যে আমার প্রচুরক আছে। তাহলে এই যে আমার সারণী আছে এটির ভিতরে সবচেয়ে গণসংখ্যা কোন শ্রেণীতে বেশি, অর্থাৎ আমাকে দেখতে হবে 66 থেকে 77 এটাতে 4 4, 71 থেকে 75 এটাতে 6, 76 থেকে 80 এটাতে আছে 9, 81 থেকে 85 এটাতে আছে 13, 86 থেকে 90 এটাতে আছে 7, 91 থেকে 95 এটাতে আছে 5। তাহলে আমাকে এটাতে দেখতে হবে কি আছে। তাহলে সবচেয়ে বেশি গণসংখ্যা আমার আছে 13, অর্থাৎ 81 থেকে কি 85। তাহলে 81 থেকে 85 শ্রেণীতে কি অবস্থিত, আমার প্রচুরক অবস্থিত। তাহলে কি বলেছে আমাকে প্রশ্নে, প্রচুরক শ্রেণীর নিম্নমান অথবা নিম্ন সীমা যেটাকে বলা হয়। তাহলে প্রচুরক শ্রেণী আমরা কিভাবে লিখব, আমার ক নাম্বারে মনে করো আমি অ্যান্সারটা করছি, তাহলে আমি লিখব কি যে সুন্দরভাবে আমার সবচেয়ে গণসংখ্যা কোন শ্রেণীতে আছে, 81 থেকে সেই সারিতে আছে। অতএব কি 81 থেকে 85 সারিতে কি আছে, প্রচুরক আছে। প্রচুরক কোথায় আছে এটাকে আগে আমাকে বের করতে হবে। দেন প্রচুরক বের করার পরে আমার কি বলেছে, নিম্নমান অথবা নিম্ন সীমা। তাহলে প্রচুরকের যে প্রথম মানটা থাকে, প্রচুরক শ্রেণীর
প্রথম মানটা যেটা আমার থাকে তাহলে এটাকে বলা হয় নিম্ন সীমা অর্থাৎ নিম্নমান, এবং দ্বিতীয় যেটা থাকে এটাকে বলা হয় উচ্চ মান অথবা উচ্চ শ্রেণী। তাহলে আমার এখানে অতএব নিম্ন সীমা যেহেতু বলেছে তাহলে নিম্ন সীমা অথবা যেটা নিম্নমান বলা হয়, নিম্নমান কত 81। আমার অ্যান্সার কমপ্লিট। এভাবে আমার অ্যান্সার কমপ্লিট। দেন এখন আমাকে তারপরে কেতি বলছে প্রচুরক শ্রেণীর মধ্যমান কত। তাহলে কিভাবে করতে পারি আমরা প্রচুরক শ্রেণীর মধ্যমানটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? তাহলে আমাকে ঠিক ক দিতে হবে। প্রচুরক শ্রেণী আমরা কিভাবে নির্ণয় করব? প্রচুরক শ্রেণী মানে হচ্ছে আমার সবচেয়ে গণসংখ্যা যে শ্রেণীতে অবস্থিত ওই শ্রেণীতেই আমার কি অবস্থিত? প্রচুরক অবস্থিত। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সবচেয়ে গণসংখ্যা বেশি 81 থেকে 85 শ্রেণীতে, অর্থাৎ 81 থেকে 85 এই শ্রেণীতে প্রচুরক আছে। অতএব এখন আমাকে আগে ডিফাইন করতে হবে যে প্রচুরক কোথায় আছে। দেন প্রচুরক নির্ণয় করার পরে আমার যেহেতু চেয়েছে কি, আমার চেয়েছে প্রচুরক শ্রেণীর মধ্যমান, অর্থাৎ মধ্যমান নির্ণয় করতে গেলে আমার একটা শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে গেলে আমার সেই শ্রেণীর নিম্নমান যোগ উচ্চমান ডিভাইড বাই 2। অতএব মধ্যমান মান সমান সমান এই শ্রেণীর নিম্নমান কত 81 যোগ উচ্চমান কত 85 ডিভাইড বাই 2। তাহলে 81 যোগ 85 ডিভাইড বাই 2, এটা আমরা সুন্দরভাবে ক্যালকুলেটর নিয়ে আমরা এটাকে করে দেব। তাহলে এটা আমরা দেখি 81 যোগ কি আছে আমার যেটা বলেছে, সুন্দরভাবে আমরা ক্যালকুলেটরটা নিব, দেন বসিয়ে দেব 81 যোগ 85 সমান 166 ডিভাইড বাই 2 দেন 83। তাহলে আমরা পেলাম কত 83। সুন্দরভাবে আমরা 83 বসাই দেব। অর্থাৎ আমার প্রচুরক শ্রেণীর মধ্যমান হচ্ছে 83। এভাবে আমরা প্রত্যেকটা অঙ্ক করব। আমাকে যেইভাবে বলুন, আগে প্রচুরক শ্রেণী ডিফাইন করব, দেন আমাকে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করব। কিভাবে? ওই শ্রেণীর নিম্ন সীমা যোগ উচ্চ সীমা ডিভাইড বাই 2। দেন এখন আমাকে কি প্রশ্ন করেছে? প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যমান কত। তাহলে সর্বপ্রথম আমার কাজটা কি? প্রচুরক শ্রেণী ডিফাইন করা। সর্বপ্রথম কাজ হচ্ছে প্রচুরক শ্রেণী ডিফাইন করা। তাহলে আমরা প্রচুরক শ্রেণী কীভাবে বুঝতে পারবো? প্রচুরক শ্রেণী আমরা বুঝতে পারবো যে সবচেয়ে গণসংখ্যা যে সারিতে অবস্থিত ওই সারিতেই আমার প্রচুরক আছে। এটা তো আমরা সবাই জানি। তো প্রশ্নে বলছে যে কি বলছে প্রশ্নে, যে প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যমান কত। তাহলে প্রচুরক শ্রেণী কোথায় অবস্থিত? এইটানে সবচেয়ে বেশি গণসংখ্যা যেহেতু আছে, তাহলে প্রচুরক শ্রেণী অবস্থিত কোথায়? 81 থেকে 85 সারিতে সবচেয়ে গণসংখ্যা আছে। অতএব প্রচুরক শ্রেণী কোনটা? প্রচুরক শ্রেণী 81 থেকে 85, এই শ্রেণীটা হচ্ছে আমার প্রচুরক শ্রেণী। এবার কি বলছে আমাকে? প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যমান। পূর্বে মানে কি? আগে। পূর্বের মানে আগের। তাহলে প্রচুরক শ্রেণী এটা 81 থেকে 85, তাহলে এর আগের কোনটা? তাহলে এটা না আগের শ্রেণী। তাহলে কি 76 থেকে কি 80, 76 থেকে 80 প্রচুরক শ্রেণী এটা। তাহলে ওর পূর্বের শ্রেণী, প্রচুরক শ্রেণীর পূর্বের সীমা, পূর্বের শ্রেণী, প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যমান সমান। তাহলে পূর্ব শ্রেণী কি? আমার পূর্বের শ্রেণী হচ্ছে 76 থেকে 80। তাহলে কি 76 থেকে 80, তাহলে 76 হচ্ছে আমার নিম্ন সীমা আর কি 80 আমার উচ্চ সীমা। তাহলে
76 যোগ 80 ডিভাইড বাই 2 অর্থাৎ নিম্ন সীমা যোগ উচ্চ সীমা ডিভাইড বাই 2, তাহলে আমরা মধ্যমান পাবো। তাহলে 76 যোগ 80 ডিভাইড বাই 2, তাহলে আমরা অ্যান্সার করলে কত পাই? 76 যোগ 80 ডিভাইড বাই 2। আমরা সুন্দরভাবে ক্যালকুলেটর নেব, ক্যালকুলেটর আমরা করবো, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে আমাদের এটা কত আসবে আমরা করে নিই। 78 আসছে না, আমাদের কত আসছে আমরা করে নিব ক্যালকুলেটারে। দেন তাহলে আমার কত আছে? এটা 76 যোগ 80 সমান 156 ডিভাইড বাই 2 অর্থাৎ 78। তাহলে আমি 78 মানটা সুন্দরভাবে এখানে বসাই দেব। 78 আমার হয়ে গেল। এভাবে আমার কয়ে প্রত্যেকটা সৃজনশীলের কয়ে আমাকে এই ধরনের প্রশ্নগুলো দিবে এবং আমাকে এইভাবে করতে হবে এবং এই কন্ডিশন আমার আসতে পারে। দেন এভাবে আমরা করব সবগুলা। দেন আমাকে যদি বলে যে প্রচুরক শ্রেণীর পরের শ্রেণীর মধ্যমান কত, পূর্বের মানে হচ্ছে প্রচুরক শ্রেণীর আগের, আর পরের মানে হচ্ছে প্রচুরক শ্রেণীর পরের। তাহলে আমাকে প্রশ্ন করেছে কি প্রচুরক শ্রেণীর পরের শ্রেণীর মধ্যমান কত। তাহলে কি আমরা কিভাবে করব? প্রচুরক শ্রেণীর পরের, তাহলে প্রচুরক শ্রেণী কোনটা? এটা না, যে শ্রেণীতে আমার সবচেয়ে বেশি গণসংখ্যা অবস্থিত, তাহলে প্রচুরক শ্রেণীর পরের গণসংখ্যা। তাহলে কি প্রচুরক শ্রেণী কোনটা? প্রচুরক শ্রেণী 81 থেকে 85। তাহলে এত তাহলে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা, প্রচুরক শ্রেণী কি চাইছে? মধ্যমান। তাহলে পরের শ্রেণীর মধ্যমান সমান, তাহলে মধ্যমান সমান আমরা কি লিখবো? প্রচুরক শ্রেণীর পরের শ্রেণী কোনটা? পরের মানে প্রচুরক শ্রেণী এটা, তাহলে এটা হলে আর পরেরটা হচ্ছে কি? পরের শ্রেণী হচ্ছে 86 থেকে 90। তাহলে উচ্চ সীমা নিম্ন সীমা যোগ উচ্চ সীমা ডিভাইড বাই 2, তাহলে কত? 86 যোগ 90 ডিভাইড বাই 2, অর্থাৎ আমার এটা আমরা সুন্দরভাবে ক্যালকুলেটারে করলে এটা আমার কত হয়? এটা 88। আমরা সুন্দরভাবে 88 বসাই দেবো। ক্যালকুলেটার নিব, ক্যালকুলেটার নিয়ে আমরা সুন্দরভাবে 88 বসাই দেবো। দেন আমার সলভ হয়ে গেল। এভাবে আমরা প্রত্যেকটা অঙ্কের ঠিক এভাবে করব এবং প্রত্যেকটা সৃজনশীলের কয়ে মাস্ট বি এই ধরনের টপিকগুলো থাকে এবং এই কন্ডিশন আসতে পারে। সো আমরা এইভাবে করব। এরকম একটা উদ্দীপক থেকে আমাকে প্রশ্ন বলতে পারে যে মধ্যক শ্রেণীর মধ্যমান কত নির্ণয় করো। তাহলে আমরা কিভাবে করব? তাহলে আমাকে সর্বপ্রথম আগে নাম্বারটা দিতে হবে। এটা যেহেতু আমার ক প্রশ্নে থাকে সেজন্য আমি ক দিলাম। দেন দেওয়ার পরে আমাকে সর্বপ্রথম গণসংখ্যার নাম্বারটা বের করতে হবে, অর্থাৎ এন এর মান বের করতে হবে। গণসংখ্যার ইন্টোটাল নাম্বারটা কত এটা আমাকে আগে যোগ করে দেখতে হবে। তো আমরা 4 যোগ 10 19 32 32 যোগ 7 যোগ 5 ইন টোটাল 44। তাহলে n/2 তম পদে কি আছে? মধ্য আছে, অর্থাৎ সমান n মানে হচ্ছে 44 ডিভাইড বাই 2 তম পদ সমান 22 তম পদ। তাহলে 22 তম পদে আমার কি আছে? মধ্যক আছে। তো 22 তম পদটা আমরা কিভাবে বের করব? তো এটা বের করতে গেলে আমার ক্রমযোজিত গণসংখ্যা লাগলে আমার সবচেয়ে বেশি ভালো হয়। তো আমরা এটা একটু দেখি, খেয়াল করি। এখানে যেহেতু আমার কয়ে থাকে 2 মার্ক, সেজন্য আমরা অত কিছু আঁকার বা গ্রাফ আমার চিত্র আঁকার দরকার নাই। সেজন্য আমাকে এখানে 4 আছে, তাহলে এখানে 1তম 2তম 3তম 4তম পর্যন্ত এখানে অবস্থিত। 4-এর পরের থেকে 6তম আছে, তাহলে 4-এর পর থেকে 5 6 7 8 9 10 10তম পদ পর্যন্ত এখানে আছে। 4-এর পর থেকে 10তম পদ পর্যন্ত এখানে আছে। এবার 10-এর পরে তাহলে 9 ঘর যায়, 11 12 13 14 15 16 17 18 19 19তম পদ পর্যন্ত এই ঘরে আছে। তো 19-এর পরে যেটা থাকবে তাহলে 19 20 21 22 23 24 25 26, অর্থাৎ 22তম পদটা আমার 13, অর্থাৎ 81 থেকে 85 সারিতে অবস্থিত। তাহলে 22তম পদটি কোথায় আছে? পদটি
81 থেকে 85 সারিতে আছে। তাহলে আছে, তাহলে এই সারির মধ্যমান, অতএব মধ্যমান কত? এই সারির মধ্যমান এই সার যোগ 85 ডিভাইড বাই 2, তাহলে 81 ডিভাইড যোগ 85 ডিভাইড বাই 2, অর্থাৎ 81 নিম্নমান আর উচ্চমান যোগ ডিভাইড বাই 2, যেভাবে মধ্যমান নির্ণয় করতে হয়। তাহলে আমরা এটাকে কীভাবে লিখবো? 83 আমরা বসাই দেবো, 83 যোগ করে 2 দ্বারা ভাগ। আমার অ্যান্সার শেষ। এবার আমাকে বলেছে মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণী নিম্ন সীমা উচ্চ সীমা কত? তাহলে আমাকে কিভাবে করতে হবে? মধ্যক শ্রেণী কোনটা? মধ্যক শ্রেণী আমার 81 থেকে 85, তাহলে পূর্বের শ্রেণীর, তাহলে পূর্বের শ্রেণী মানে কি? তার আগেরটা। তাহলে মধ্যক শ্রেণী কোন শ্রেণী? 81 থেকে 85 এত। তাহলে আর পূর্বের শ্রেণী কি? পূর্বের শ্রেণী 76 থেকে কত? 80। তাহলে এইটা যে 76 থেকে 80 আছে, তাহলে এই কি বলেছে? নিম্ন সীমা তাহলে কত? নিম্ন সীমা ইজ ইকুয়াল টু কত? 76। আর উচ্চ সীমা কত? যেটা আছে 80 বসিয়ে দেবো। প্রথমটাকে বলা হয় নিম্ন সীমা, পরেরটাকে বলা হয় উচ্চ সীমা। দেন আমরা বসাই দেবো, আমাদের অ্যান্সার শেষ। তারপরে যদি আমার কয়ে প্রশ্ন আসে মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যমান কত? তাহলে মধ্যক শ্রেণী কোনটা? মধ্যক শ্রেণী হচ্ছে আমার 81 থেকে 85। তাহলে এর পূর্বে মানে আগে, তাহলে এই সারির মধ্যমান, তাহলে পূর্বের শ্রেণী কি? পূর্বের শ্রেণী, তাহলে পূর্বের শ্রেণী কত? 76 থেকে 80। তাহলে মধ্যমান সমান 76 যোগ 80 ডিভাইড বাই 2। তাহলে এটার সাথে এটা ডিভাইড বাই 2 করলে কত আসে? মোট আসবে 78। অ্যান্সার। পূর্বের শ্রেণীর মধ্যমান হয়ে গেল। তাহলে আমার পূর্বের শ্রেণীর মধ্যমান কত নির্ণয় হয়ে গেল। এবার আমাকে কি বলছে? এবার আমাকে বলছে যে ক্ষয়ে, অর্থাৎ ক্ষয়ে কি প্রশ্ন আমার আসতে পারে? সারণী হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, সারণী হতে মধ্যক নির্ণয় করো, সারণী হতে প্রচুরক নির্ণয় করো। এই ক্ষয়ের প্রশ্নগুলা আমার গত ভিডিওতে দেওয়া আছে, এবং এই ক্ষয় সুন্দরভাবে এই ভিডিওগুলো দেখলেই আপনারা পারবেন। দেন গয়ে আমার কি চাইবে? সারণী হতে আয়তন রেখা অঙ্কন করো, সারণী হতে অজীব রেখা অঙ্কন করো, সারণী হতে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। এই 3টা টপিক আমার গয়ে থাকে। তো এই টপিকগুলো আমার গত ভিডিওতে দেওয়া আছে। দেন আপনারা এগুলো দেখে নেবেন সুন্দরভাবে, তাহলে আপনাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। এবং আমার যে 2টা উদ্দীপক, এই টাইপের একটা উদ্দীপক, এই টাইপের একটা উদ্দীপক, এই 2টা টাইপের উদ্দীপক থেকে আমার প্রশ্ন মাস্ট বি আসে এবং মাস্ট বি আসবে। অবশ্যই আপনারা এটাকে খুব গুরুত্ব দিয়ে পড়বেন, এবং কি প্রশ্ন আসতে পারে এগুলো আমি বিস্তারিতভাবে আলোচনা করলাম। এবং তো এইগুলো আমি জাস্ট শিখালাম, এবং এখন আমরা এইগুলা কিভাবে সলভ করতে হয় এগুলো আমরা দেখব। জাস্ট সেম বাট একটু ডিফারেন্ট। সো আমরা এখান থেকে করব। তো এখানে একটা উপাত্ত দেওয়া আছে। তো এখানে 30 জনের একটা উপাত্ত দেওয়া আছে। তো এখানে 40 জন, 50 জন, 60 জন যে কোনো থাকতে পারে। সো আমরা এখানে আমাকে প্রশ্ন করতে পারে অনেক ধরনের, ঠিক এই ধরনের প্রশ্নগুলো করবে। তো জাস্ট আমরা কিভাবে করব এটা একটু বুঝবো ইনশাল্লাহ। তো কয়ে বলেছে আমার উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। তাহলে উপাত্তগুলো যেগুলো আছে, অর্থাৎ এই উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। তার মানে আগে লিখবো আমরা উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজায়। উপাত্তগুলো মানের ঊর্ধ্বক্রম মানে হচ্ছে যে আমার উপাত্তগুলোকে ছোট থেকে বড় সাজানো। অর্থাৎ এই উপাত্তগুলোর ভিতরে আমার সবগুলো এলোমেলোভাবে দেওয়া আছে, অর্থাৎ অবিন্যস্তভাবে দেওয়া আছে। তো এখানে আমাকে এটাকে সুন্দরভাবে ছোট থেকে বড় আকারে সাজানোর নামই হচ্ছে ঊর্ধ্বক্রম অনুসারে। তাহলে আমার এখানে সবচেয়ে ছোট সংখ্যা কী আছে দেখতে হবে। সবচেয়ে ছোট আছে কি 37, 37-এর পরে কি আছে 42, এরকম করে ডট ডট দিয়ে আমাকে সবগুলা করতে হবে। তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজানো হয়ে গেল আমার, অর্থাৎ উপাত্তগুলোকে ছোট থেকে বড় আকারে সাজানো। দেন
আর এবার আসি আমরা, এটা শেষ হলো, এবার আসি এটা তো আমাকে কি বলছে যে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে, তাহলে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। ঊর্ধ্বক্রমে মানে হচ্ছে উপাত্তগুলোর বড় থেকে ছোট সাজাতে হবে। তাহলে আমার এই উপাত্তগুলোর ভিতরে সবচেয়ে বড় কি আছে, তারপরে কি বড় আছে, তারপরে কি বড় আছে, এভাবে করে আমাকে সাজিয়ে বের করতে হবে, তাহলে আমার হয়ে যাবে। দেন তাহলে সবচেয়ে বড় কি আছে আমাকে দেখতে হবে, সার্চ করতে হবে 95, তারপরে কি আছে এভাবে ডট 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 করে সবগুলোকে লিখতে হবে, তাহলে আমার হয়ে যাবে। তাহলে আমার এভাবে কয়ের প্রশ্নগুলো এসে থাকে এরকম যখন আমার উদ্দীপক দেওয়া থাকে। তাহলে এবার ক্ষয়ের প্রশ্নগুলো কি আছে, আর একটা আছে কয় যে উপাত্তগুলো থেকে প্রচুরক নির্ণয় করো, আর একটা আছে কয় যে উপাত্তগুলো থেকে প্রচুরক নির্ণয় করো। তো আমরা প্রচুরক কীভাবে নির্ণয় করব? প্রচুরক আমরা নির্ণয় করব ঠিক সেমভাবে যে প্রচুরক মানে প্রচুর মানে বেশি। তাহলে এই উপাত্তগুলো থেকে আমার সবচেয়ে বেশি কোন নাম্বারটা আছে, অর্থাৎ কোন সংখ্যাটা সবচেয়ে বেশি আছে, যে সংখ্যাটা আমার সবচেয়ে বেশি থাকবে সেটাই হচ্ছে আমার প্রচুরকের মান। তাহলে আমরা সর্বপ্রথম আগে সাজিয়ে পাই, অর্থাৎ ছোট থেকে বড় সাজিয়ে নেব, দেন আমরা বলে দিব যে সবচেয়ে বেশি আছে অমুক সংখ্যা বা ওই সংখ্যা বা ওই সংখ্যা, যে সংখ্যা থাকবে ওই সংখ্যাটা আমরা লিখে দেবো, তাহলে আমার প্রচুরক নির্ণয় করা হয়ে গেল, অর্থাৎ সবচেয়ে বেশি যে সংখ্যাটা থাকবে। দেন আমরা এগুলো আমার ক্রাইটেরিয়া আসতে পারে এরকম যখন উদ্দীপক দেওয়া থাকবে। দেন এবার ক্ষয়ে কি বলতে পারে, ম্যাক্সিমাম প্রশ্নে ক্ষয়ে বলে শ্রেণী ব্যক্তি 10 ধরে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, অথবা বলতে পারে শ্রেণী ব্যক্তি 5 ধরে কি করো, গণ সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। তাহলে আমাকে সর্বপ্রথম কাজ হলো যে কি করতে হবে, যে আমাকে এখন লিখতে হবে সর্বপ্রথম খ নাম্বার এই ধরনের প্রশ্ন এসে থাকে যে শ্রেণী ব্যক্তি 10 ধরে গণসংখ্যা নির্ণয় করো। তাহলে আমাকে এখানে সর্বপ্রথম আগে সার্চ করতে হবে সবচেয়ে, এখানে আমার সর্বনিম্ন মান কত, সর্বনিম্ন মান সমান, সর্বনিম্ন মান এখানে কত 37, আমরা সার্চ করে একটা বের করব। এবার সর্বোচ্চ মান এখানে কত আমরা সার্চ করবো, দেন 95 পাবো। এবার আমাকে নির্ণয় করতে হবে পরিসর সমান হচ্ছে কি, সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1, এভাবে আমরা বের করবো। তাহলে সর্বোচ্চ মান এখানে কত 37 বসাই দেবো, মাইনাস সর্বনিম্ন মান 95 বসাই দেবো, যোগ 1 বসাই দেবো, দেখ 37 মাইনাস 95, তাহলে এটা আমরা ক্যালকুলেটারে করব, দেন 58 পাবো, যোগ 1, তাহলে 58 যোগ 1 মানে 59। এটা নির্ণয় করার পরে পরিসর নির্ণয় করলাম আমরা ঠিক সূত্রে ফেলে, এটা হচ্ছে পরিসর নির্ণয়ের সূত্র আমার। দেন আমাকে নির্ণয় করতে হবে শ্রেণী সংখ্যা, মানে কয়টা আমাকে ঘর টানতে হবে, কয়টা শ্রেণী সংখ্যা সমান পরিসর ডিভাইড বাই শ্রেণী ব্যক্তি, পরিসর ডিভাইড বাই শ্রেণী ব্যক্তি। তাহলে এখানে পরিসর আমার কত আছে, পরিসরের মান আমরা পেয়েছি 59 ডিভাইড বাই শ্রেণী ব্যক্তি মানে আমরা কত পেয়েছি, শ্রেণী ব্যক্তি মানে আমরা 10 ধরে আমাকে বলেছি, তাহলে শ্রেণী ব্যক্তির মান এখানে কত 10। প্রশ্নে যদি আমাকে বলে শ্রেণী ব্যক্তি 5 ধরে করো, তাহলে আমি 5 দিব, এখানে যত ধরবো তত আমাকে দিতে হবে। তাহলে এটা আমরা ক্যালকুলেশন সুন্দরভাবে করবো ক্যালকুলেটারে, 5.9 অর্থাৎ প্রায় 6। তাহলে আমাকে মোট কয়টি সারি আঁকতে হবে, মোট 6টি সারি আঁকতে হবে, এবং ওপরে যে লেখাটা আমরা লিখবো সেজন্য একটি, অর্থাৎ মোট 7টি আমাকে সারি আঁকতে হবে আমার এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে। তাহলে আমরা এখন সারণীটি আঁকি। এবার সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের যে সারণী লাগে, আমরা সুন্দরভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সারণী নিচে দেওয়া হলে লিখব। দেন সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে আমার মোট ট্যালি নিয়ে মোট 6টা কলাম লাগে। 6টা কলাম আমরা পরস্পর লিখলাম, শ্রেণী ব্যক্তি, মধ্যমান, ট্যালি, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি, এফআই, ইউআই। লেখার পরে আমাকে যেহেতু শ্রেণী ব্যক্তি 10 ধরে বলেছে, তাহলে সর্বনিম্ন মান আমার কত ছিল,
সর্বনিম্ন মান এখানে ছিল আমার 37। তাহলে 37-এর সাথে আমার কত যাবে? 37 থেকে 10 ঘর যাবে। 37 থেকে 10 ঘর যদি যায় তাহলে 37 একটা, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, তাহলে 46। ঠিক সেমভাবে 47 থেকে কত যাবে? 56। 57 থেকে আমার যাবে কত? 66। 67 থেকে যাবে 73। 77 থেকে যাবে আমার কত? 86। 87 থেকে যাবে 96। দেন আমার ঘরটা পূর্ণ হয়ে গেল। এখন আমাকে আসতে হবে, আসতে হবে মধ্যমান। মধ্যমানের ঘরটা আমরা কীভাবে পূর্ণ করব? যে শ্রেণীর মধ্যমান নির্ণয় করব ওই শ্রেণীর নিম্নমান যোগ উচ্চমান ডিভাইড বাই 2। তাহলে এই শ্রেণীর নিম্নমান কত? 37 আর উচ্চমান কত? 46। তাহলে 37 যোগ 46 এটা আমরা ক্যালকুলেটারে করব সুন্দরভাবে। 37 যোগ 46, 37 যোগ 46 সমান 83 ডিভাইড বাই 2, অর্থাৎ 41.5। তাহলে 41.5, 41.5 আমরা যে পেলাম এটা আমরা উচ্চমান আর নিম্নমান যোগ করে 2 দ্বারা ভাগ করে আমরা মধ্যমানটা পেলাম। তো ঠিক এভাবে প্রত্যেকটা আমরা বের করব, কিন্তু এভাবে বের করতে গেলে আমার সময় বেশি লাগবে। সেজন্য আমরা কি করব? আমরা যেহেতু আমার শ্রেণীব্যাপ্তি 10, তাহলে 10 ঘর করে যাওয়ার কারণে প্রথম মধ্যমানটা আমরা বের করব, দেন তার সাথে 10 করে আমি যোগ করে দেবো। 41.5 যোগ 10 তাহলে 51.5, এটার সাথে 10 তাহলে 61.5, এটার সাথে 10 তাহলে 71.5, 81.5, তাহলে 91.5। দেন আমার কমপ্লিট ঘর। এবার ট্যালির ঘরটা আমরা কীভাবে পূর্ণ করব? সুন্দরভাবে বাইছা বাইছা সার্চ করে পূর্ণ করব। আমার 37 থেকে 46, তাহলে 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46 এই ঘরের ভিতরে কয়টা নাম্বার আছে এখানে আমার সার্চ করে বের করতে হবে। তো আমার যেহেতু জানা আছে সেই জন্য আমি এখানে সুন্দরভাবে আমার 3টি আছে, 3টি বসাই দিলাম। তাহলে আমার 3 বসাই দিলাম। দেন আমাকে দেখতে হবে তারপরেরটাতে কয়টা আছে। তারপরেরটাতে 6টা আছে, 6টা আমরা সুন্দরভাবে সার্চ করে করবো। 5, 6। তারপরেরটাতে কয়টা আছে? 8টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তারপরেরটাতে কত আছে? 8টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তারপরেরটাতে কয়টা আছে? তারপরেরটাতে আছে 3টা, তাহলে 3টা আমি সুন্দরভাবে 1, 2, 3। তারপরেরটাতে কয়টা আছে? 2টা, 2টা বসে দিলাম। এগুলো আমরা সুন্দরভাবে সার্চ করব, এইগুলা থেকে সার্চ করবো, বেছে বেছে বসাবো। দেন গণসংখ্যা এখানে 3, তাহলে এখানে 3 বসে যাবে। 6, 6 বসে গেল। 8, 8 বসে গেল। 8, 8, তারপরে 3, 3, 2, 2 বসে গেল। দেন ধাপ বিচ্যুতির ঘরটা পূর্ণ করব। এই ঘরে আমরা কোনো ভেজাল রাখতে চাইবো না, সেজন্য সর্বপ্রথম ঘরটাতে আমরা 0 বসিয়ে দেবো। যে কোনো অঙ্কের সর্বপ্রথম ধাপ বিচ্যুতির ঘরে 0, তারপরে 1, তারপরে 2, 3, তারপরে 4, তারপরে 5, এভাবে করে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। অর্থাৎ প্রথম ঘরে 0 বসাবো, দেন তারপরের ঘরগুলোতে 1, 2, 3, 4, 5 করে প্রত্যেকটা অঙ্কে ঠিক সেমভাবে করব। দেন করার পরে এখানে বলছে FI EY, তাহলে FI ইন্টু EY, তাহলে FI গণসংখ্যার মান, EY ধাপ বিচ্যুতির মান, তাহলে গণসংখ্যার ধাপ বিচ্যুতির গুণফল। তাহলে এ শ্রেণীর গণসংখ্যা 3 আর এ শ্রেণীর EY এর মান 0। 3 আর 0 গুণ করলে 0, 1 আর 6 গুণ করলে 6 একে 6, 8 দুগুণে 16, 3 8 24, তারপরে 3 4 12, 5 দুগুণে 10। তাহলে আমার হয়ে গেল। এবার আমার সবটি কলাম পূর্ণ হয়ে গেল। এখন আমরা কিভাবে পূর্ণ করলাম এতক্ষণ তো দেখলেন আপনারা। দেন এখন আমরা আসি সামেশান মোট FI EY। সামেশান মোট FI EY এর মান কত? আমরা সুন্দরভাবে ক্যালকুলেটারে বের করতে হবে এটার মানটা কত। তাহলে আমরা ক্যালকুলেটার নিই, দেন ক্যালকুলেটারে আমরা সলভ করব। 6 যোগ 16 যোগ 24 যোগ 12 যোগ 10, তাহলে 68। তাহলে ইন টোটাল মান হচ্ছে 68। সামেশান মানে হচ্ছে মোট, মোট মান FI EY এর মোট মান 68, অর্থাৎ সামেশান FI ইন্টু EY ইন টোটাল 68। এবার
এন এর মান হচ্ছে মোট গণসংখ্যা যোগফল। কত মোট গণসংখ্যা যোগফল কতটি আছে এখানে 30, তাহলে গণসংখ্যার ইন টোটাল মান কত হবে 30। এবার আমাকে গড় নির্ণয়ের সূত্রটা লিখতে হবে। এবার আমাকে যেহেতু যেটা বলেছে গড়, তাহলে গড় নির্ণয়ের সূত্রটা আমরা সুন্দরভাবে আমি এখানে লিখছি। গড় সমান কি লিখব, এ প্লাস সামেশান এফ আই ইউ আই ডিভাইড বাই এন ইন্টু এইচ। এটা হচ্ছে আমার গড় নির্ণয়ের সূত্র। লেখার পরে আমাকে এখন এ মানগুলো বসাতে হবে। এ মানে কি, এন মানে কি, এইচ মানে কি, সামেশান এফ আই ইউ আই মানে কি। তাহলে এ মানে কি, এ মানে হচ্ছে যে ঘরে আমরা জিরো রাখবো, ধাপ বিচ্যুতি যে ঘরে আমরা জিরো রাখবো ওই ঘরের মধ্যমানের মানটাই হচ্ছে এ এর মান, অর্থাৎ জিরো এই ঘরে প্রথম ঘরে, তাহলে এই ঘরের মধ্যমান কত 41.5, তাহলে এর মান হবে 41.5 প্লাস সামেশান এফ আই এর মান কত পেয়েছে 68, তাহলে এখানে 68 বসাই দেব ডিভাইড বাই এন, এন এর মান কত 30 বসাই দেব ইন্টু এইচ এর মান কত, এইচ মানে হচ্ছে শ্রেণীব্যাপ্তি, শ্রেণীব্যাপ্তি আমরা কয় ঘর ধরেছিলাম 10 ঘর, তাহলে 10 বসাই দেব সমান 41.5 যোগ 68 আর 10 হেডলাইনে গুণ থাকার কারণে 68 আর 10 গুণ হবে, তাহলে 680 ডিভাইড বাই 30 সমান 41.5 যোগ, এটা আমরা ক্যালকুলেটারে করে নেব, সুন্দরভাবে আমরা ক্যালকুলেটারে করে নেব কত আসছে আমরা দেখি। তাহলে আমরা 680 ডিভাইড বাই 30, তাহলে 22.66, তাহলে 22.66 আমরা লিখে দেব, 22.66 সমান 41.5 যোগ 22.66, তাহলে এটা করলে কত আসে 64.16, তাহলে এটা হলো আমার অ্যান্সার। তাহলে গড় নির্ণয় আমরা কিভাবে করলাম এটা আমরা বুঝতে পারলাম। তো গড় নির্ণয় করতে গেলে আমার ইন টোটাল আগে আমাকে জানতে হবে যে এখানকার ভিতরে যদি আমাকে এই ধরনের ডাটা দেয় এবং উপাত্ত দেয় এবং এই উপাত্ত থেকে আমাকে যদি গড় নির্ণয় করতে বলে, তাহলে আমাকে সর্বপ্রথম আগে জানতে হবে সর্বোচ্চ মান সর্বনিম্ন মান, দেন পরিসর বের করতে হবে। পরিসর মানে হলো যে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। পরিসর বের করার পরে শ্রেণী সংখ্যা বের করতে হবে। তো শ্রেণী সংখ্যা মানে হচ্ছে যে আমার পরিসর ডিভাইড বাই শ্রেণী ব্যাপ্তি, তাহলে পরিসরের মান আমরা যেটা পাবো ওটা বসাই দেবো, দেন শ্রেণী ব্যাপ্তি কত পাবো, যেহেতু আমার 10 ধরে বলেছিল আমার প্রশ্নে, সেহেতু 10 বসাই দিয়েছিলাম, দেন আমি অ্যান্সারটা করেছিলাম। দেন কয়টা আমার সারি আঁকতে হবে এটা আমরা বুঝবো, তারপরে আমাকে গড় নির্ণয়ের সারণী লিখতে হবে এবং সারণী নির্ণয় করতে গেলে মোট কয়টা কলাম লাগে 6টা, ট্যালি একটা যুক্ত হবে, দেন আমরা সুন্দরভাবে সূত্রে ফেলবো, সূত্রে ফেলে আমরা এইটা করব গড় নির্ণয়। ঠিক সেমভাবে এখন যদি আমাকে বলে গয়ে, গয়ে বলতে পারে আমার অজীব রেখা অঙ্কন করো বা আয়তলেখা অঙ্কন করো, অথবা বলতে পারে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো, তাহলে আমরা তো সবই জানি। এখন গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে গেলে লাগে আমার 3টা কলাম, তাহলে একটা শ্রেণীব্যাপ্তি, একটা গণসংখ্যা, আর একটা যেটা বের করতে হয় মধ্যমান, তা আমরা পেয়ে নেব। এখন আমাকে আয়তলেখা অঙ্কন করতে বলেছে গয়, তাহলে আমার আয়তলেখা অঙ্কন করতে গেলে শ্রেণীব্যাপ্তি লাগে, গণসংখ্যা লাগে, আর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এটা আমরা বের করে নিব, তাহলে আমার হয়ে গেল। ঠিক সেমভাবে আগের পদ্ধতিতে আমরা করব। এবার যদি আমাকে বলে যে অজীব রেখা অঙ্কন করো, তাহলে 3টা কলামের প্রয়োজন, তাহলে গ নাম্বার দিয়ে আমরা 3টা কলম আগে আনবো, শ্রেণীব্যাপ্তি লিব, গণসংখ্যা দেওয়া থাকবে এবং আরেকটা কি আমার ক্রমযোজিত গণসংখ্যা, তাহলে আমার হয়ে গেল। এখন এখান থেকে মধ্যক যদি বলে আমি মধ্যকও পারবো বের করতে, এখন যদি আমাকে প্রচুরক বলে প্রচুরকও পারবো, তাহলে আমি এখান থেকে সবগুলো অঙ্ক পারবো। তো আমার এইটা একটা উদ্দীপক আর এইটা একটা উদ্দীপক, এই 2টা উদ্দীপক থেকে আমার সৃজনশীল মাস্ট বি থাকে এবং আমরা 100% কমন পাবো। সব আমরা এই 2টা সৃজনশীল এর বাইরে যাবে না, এই সৃজনশীল থেকে এই ধরনের ক্রাইটেরিয়াগুলো আসতে পারে এবং এই সৃজনশীল থেকে এই ধরনের আসতে পারে এবং এইগুলা থেকেই আবার এইগুলাই আসবে। কিভাবে, এখন যদি আমাকে বলে যে তুমি মধ্যক নির্ণয় করো, তাহলে মধ্যক নির্ণয় এখান থেকে পারবো, শ্রেণীব্যাপ্তি নিব, গণসংখ্যা নিব, আর একটা নিব কি ক্রমযোজিত গণসংখ্যা, ওইটা আমরা বের করে নিব যেভাবে বের করতে হয়। প্রচুরক বললে আমরা ঠিক ওভাবে করে নেব, আয়তলেখ বললে আমরা ঠিক সেমভাবে করে নেব, অজীব রেখা বললে আমরা ঠিক সেমভাবে করে নেব, সবগুলো আমরা পারবো। ঠিক এরকম একটা
প্রশ্ন দেওয়া থাকবে, এখান থেকে আমাকে এই ধরনের ক্রাইটেরিয়াগুলো বলবে এবং আমাকে অ্যান্সার করতে হবে। সেহেতু আমরা যেন সুন্দরভাবে এগুলো করতে পারি ভেবে চিন্তে আমরা করব ইনশাআল্লাহ।